আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ৩ বছর আগে করা জেলেনস্কি ও ইউক্রেন নিয়ে আয়াতুল্লাহ খামেনির ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গেল। এবার পুতিনের কাছে অস্ত্র বিক্রি করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ব্যর্থ গোয়েন্দা সংস্থার পরিণত হয়েছে ভারতের র। সামরিক সরঞ্জাম পুনরুদ্ধার নিয়ে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে যা বলল আফগানিস্তান। ইউক্রেনে ১ মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিল ফ্রান্স, ব্রিটেন। অস্কারের সেরা পুরস্কার জিতল ফিলিস্তিনিদের সংগ্রামের তথ্যচিত্র নো আদার ল্যান্ড। জেলেনস্কির অপমানে ফুঁসছে ইউরোপ, কোন দিকে বাঁক নিচ্ছে বিশ্ব রাজনীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বের রাজনীতিতে এক উত্তাল মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকটি বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। বৈঠকটি শেষ হয় উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে। হোয়াইট হাউসের সেই জাঁকজমকপূর্ণ কক্ষে যেন একটি অদৃশ্য দেয়াল উঠে যায় দুই পক্ষের মাঝে। এমন পরিস্থিতিতে ইউক্রেন নিয়ে মিলে গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ভবিষ্যদ্বাণী। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। হোয়াইট হাউসের উত্তপ্ত পরিস্থিতি মিলে যায় ৩ বছর আগের একটি ভবিষ্যদ্বাণীর সাথে। আজকের ইউক্রেন, গতকালের আফগানিস্তান। এই মন্তব্যটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির এক টুইট বার্তায় স্পষ্টভাবে প্রকাশ করেছেন। তিনি পশ্চিমা সমর্থনকে মরীচিকা হিসেবে উল্লেখ করেছেন। খামেনি লিখেছেন, পশ্চিমারা তাদের অনুগত সরকারগুলোর পাশে আছে বলে মনে হলেও সেটি একটি বিভ্রম মাত্র। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি সেই শিক্ষাই দেয়। তিনি ওই টুইটে ৩ বছর আগের একটি পোস্টও শেয়ার করেন। সেখানে লেখা ছিল, আজকের ইউক্রেন, গতকালের আফগানিস্তান। আফগান প্রেসিডেন্টরা আমেরিকার উপর নির্ভর করেছিলেন, কিন্তু শেষমেশ তারা একাই পড়ে গিয়েছিলেন। ২০২১ সালে আফগানিস্তানে ঠিক এমনই একটি দৃশ্য দেখা গিয়েছিল। ২০ বছর ধরে তালেবানের বিরুদ্ধে লড়াই করার পর একদিন হঠাৎ আমেরিকা ঘোষণা দেয়, আমরা চলে যাচ্ছি। এরপর যা ঘটেছিল তা সবারই জানা। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন এবং কাবুল পতনের আগেই দেশ ছেড়ে পালিয়ে যান। কয়েকদিনের মধ্যেই তালেবান আফগানিস্তান দখল করে নেয়, আর আমেরিকার দেওয়া প্রতিশ্রুতি এক করুণ সমাপ্তি ঘটে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ওয়াশিংটন সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চেয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে আরও সামরিক সহায়তা পাবেন, কিন্তু ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন, খনিজ চুক্তি করো, নইলে আমরা চলে যাচ্ছি। ট্রাম্পের কথাগুলো যেন খামেনির বক্তব্যের সত্যতা তুলে ধরছে। ট্রাম্প ইউক্রেনে অযথা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে চান না, এমনই তার অবস্থান। ইউক্রেনের বর্তমান অবস্থা, আমেরিকার নীতিগত দোদুল্যতা এবং ট্রাম্পের কঠোর অবস্থান মিলিয়ে খামেনির বক্তব্যের সাথে বাস্তবতার বেশ মিল দেখা যাচ্ছে। এক কথায় জেলেনস্কির জন্য সামনের দিনগুলো আরও কঠিন হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন পররাষ্ট্রনীতি বরাবরই বিতর্কের কেন্দ্রে ছিল। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়ার সঙ্গে তার প্রশাসনের অনেকটা স্বাভাবিক সম্পর্ক অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকের মতে রিপাবলিকান পার্টির অর্থনৈতিক স্বার্থ এই সম্পর্কের পেছনে মূল চালিকা শক্তি। এমনকি ভবিষ্যৎ পুতিনের কাছে ট্রাম্পের অস্ত্র বিক্রির মতো অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বিস্তারিত প্রতিবেদনে। ট্রাম্প প্রশাসনের রাশিয়া নীতি আদর্শগত নাকি শুধুই অর্থনৈতিকভাবে মুনাফামুখী, তা নিয়ে বিতর্ক চলছে। বিশ্লেষকদের অনেকের দাবি, রাশিয়ার কাছে যদি ট্রাম্প অস্ত্র বিক্রি করেন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। আবার অনেকে মনের প্রশ্ন উকি দিচ্ছে, ট্রাম্প প্রশাসনের রাশিয়া নীতি বন্ধুত্বের ভিত্তিতে এগোচ্ছে নাকি শুধুই কৌশল। আনুষ্ঠানিক অভিষেকের পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন ট্রাম্প, যা ওবামা প্রশাসনের কড়া নীতির পুরোপুরি বিপরীত। কিন্তু এ সম্পর্কের প্রকৃতি বিশ্লেষণ করলে কিছু গুরুত্বপূর্ণ দিক সামনে আসে, যার মধ্যে নিষেধাজ্ঞার বাস্তবতা অন্যতম। যদিও ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল, তবে বাস্তবে তারা বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞাও বহাল রেখেছে। বিশেষ করে নর্থ স্ট্রিম 2 পাইপলাইনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ক্রিমিয়া দখলের জন্য রাশিয়ার উপর চাপ বৃদ্ধি ছিল উল্লেখযোগ্য। সিরিয়া ও ইউক্রেন প্রসঙ্গ বিশ্লেষণ করলে দেখা যায়, ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে রাশিয়ার কর্মকাণ্ডের সমালোচনা করলেও কার্যত রাশিয়ার সামরিক উদ্যোগে বাধা দেওয়ার ক্ষেত্রে খুব একটা সক্রিয় ছিল না। রিপাবলিকানদের অর্থনৈতিক মুনাফা ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করলে স্পষ্ট হয়ে যায়, ট্রাম্প প্রশাসনের কূটনীতি জাতীয়তাবাদী আদর্শের চেয়েও অর্থনৈতিক মুনাফাই তার প্রধান লক্ষ্য। ভবিষ্যতে পুতিনের কাছে ট্রাম্পের অস্ত্র বিক্রির মতো অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফলে মার্কিন তেল কোম্পানিগুলোর লাভ বাড়তে পারে, কারণ ইউরোপীয় দেশগুলোকে তখন যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনতে হবে।
বিশ্বের সবচেয়ে ব্যর্থ গোয়েন্দা সংস্থার পরিণত হয়েছে ভারতের র প্রতিষ্ঠিত হয় 1962 সালের চীন ভারত এবং 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন পরিস্থিতির আলোকে গোয়েন্দা কার্যক্রম চালানোর জন্য এর প্রয়োজনীয়তা অনুভূত হয়। এরই ফলে ভারতের সরকার 1968 সালে র প্রতিষ্ঠা করে, যা বিদেশ ভারতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ শুরু করে। তবে এবার এই গোয়েন্দা সংস্থাটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুখ থুবড়ে পড়েছে। কিছুদিন আগে কানাডার র এর বিরুদ্ধে গুপ্ত হত্যার অভিযোগ আনা হয়। এই ঘটনার জেরে ভারতের গোয়েন্দা বাহিনী র এর অটোয়া প্রধানকে বহিষ্কার করে কানাডা। এদিকে নেপাল ভুটানে যে চীন পন্থার উঠান তা ঠেকাতে কোনো কার্যক্রম পদক্ষেপ নিতে পারেনি। পাকিস্তান এবং শ্রীলঙ্কা তাদের কার্যক্রম অনেকটা খোলাসা হয়ে গেছে, সেখানে তারা তাদের কোনো রকমের এজেন্ডা বাস্তবায়ন করতে পারছে না। এদিকে মালদ্বীপের তারাও ভারত বিরোধী মনোভাব ঠেকাতে পারেনি। আর সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশে, যেখানে তাদের একমাত্র মিত্র শেখ হাসিনাকে তারা বাঁচাতে পারেনি, উল্টো তল্লি তল্লা নিয়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে তাদের। আফগানিস্তান থেকে সামরিক সরঞ্জাম পুনরুদ্ধার সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে আবেগপ্রবণ বলে অভিহিত করেছে কাবুল। রেগমার বিমান ঘাঁটি চীনের হাতে রয়েছে বলে ট্রাম্পের করা দাবিও খারিজ করে দিয়েছে আফগান প্রশাসন। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। আফগানিস্তানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম পুনরুদ্ধার নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের কাছে সঠিক তথ্য নেই। ট্রাম্প দাবি করেছেন বাগরাম চীনের হাতে, অথচ এটি পুরোপুরি তালেবান বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে কোনো চীনের সশস্ত্র ব্যক্তি নেই, কোনো দেশের সঙ্গে এমন কোনো চুক্তিও নেই। মুজাহিদ প্রশ্ন তুলেছেন, ট্রাম্প এত উচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও কেন ভুল তথ্য ছড়াচ্ছেন। তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের নেতার যথাযথভাবে কথা বলা উচিত। তালেবানের মুখপাত্র জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলো আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তি থাকার কারণে তারা তা করতে পারছে না। তিনি অভিযোগ করেছেন, কিছু দেশ এখনও আফগানিস্তানের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধকেন্দ্রিক নীতি অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের মনোভাব এখনও যুদ্ধকালীন মানসিকতার মতোই রয়েছে। যতদিন তারা তাদের মনোভাব পরিবর্তন না করে এবং নিজের সৃষ্ট প্রতিবন্ধকতা দূর না করে, ততদিন তারা আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে না। কুশ-তেপা খাল নির্মাণ প্রকল্প ফারিয়াব প্রদেশে পৌঁছেছে জানিয়ে মুজাহিদ আশ্বস্ত করেছেন, আফগানিস্তানের পানি সম্পদ ভাগ করা প্রতিবেশী দেশগুলোর অধিকার ক্ষুণ্ণ হবে না। তিনি দাবি করেছেন, কিছু দেশ আফগানিস্তানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে, তবে বিভিন্ন কারণে তারা সেগুলো প্রকাশ্যে ঘোষণা করতে চাইছেন না। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 1 মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। রোববার ফরাসি দৈনিক সংবাদপত্র লে ফিগারোকে এই তথ্য জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ম্যাক্রো জানান, এই যুদ্ধবিরতির আওতায় স্থলযুদ্ধ পড়বে না। আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোর হামলার ক্ষেত্রে এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে। ইউক্রেন শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আহ্বানে লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলন হয়। সেখানে যোগ দেন ম্যাক্রো। সে সময় ম্যাক্রো ও ব্রিটেনের 1 মাসের আংশিক যুদ্ধবিরতি প্রস্তাবের কথা সাক্ষাৎকারে জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিক্ত বৈঠকের 2 দিন পর লন্ডনে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ট্রাম্পের সাথে ওই বৈঠকের পর বিশ্ব নেতারা ইউক্রেনীয় নেতার প্রতি দৃঢ় সমর্থন জানান। ম্যাক্রো আরও বলেন, ফ্রান্স ব্রিটিশ প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইউরোপীয় স্থলসেনা ইউক্রেনে মোতায়েন করা হবে। আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনের মাটিতে কোনো ইউরোপীয় সেনা থাকবে না বলেও হুঁশিয়ারি দেন ম্যাক্রো। ম্যাক্রো বলেন, এখন প্রশ্ন হলো আমরা এই সময়টাকে যুদ্ধবিরতি অর্জনের জন্য কিভাবে কাজে লাগাবো, কারণ এ নিয়ে আলোচনা করতেই কয়েক সপ্তাহ সময় লাগবে। তারপর শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সেনা মোতায়েন করা হবে। সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, তার দেশ এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা খাতে আরও বেশি ব্যয় করতে হবে। প্রতিরক্ষা ব্যয়ের অর্থায়নে ইউরোপীয় কমিশনের আরও উদ্ভাবনী হওয়ার দরকার বলেও জানান ম্যাক্রো। ইসরায়েলের সামরিক বাহিনীর দমনপীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রাম ও নিজ ভূমি রক্ষার প্রচেষ্টার ঘটনাগুলো নিয়ে নির্মিত তথ্যচিত্র নো আদারল্যান্ড সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার জিতেছে। এটি ফিলিস্তিনিদের প্রতিরোধ ও মানবাধিকার লড়াইকে বিশ্ব দরবারে তুলে ধরার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। নো আদারল্যান্ড নির্মাণে ইসরায়েলি ও ফিলিস্তিনি চিত্র নির্মাতারা যৌথভাবে কাজ করছে, যা বিরল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। তথ্য
তথ্যচিত্রটি নির্মাণে 2019 থেকে 2023 সাল পর্যন্ত সময় লেগেছে। এটি মূলত ফিলিস্তিনের মানবাধিকার কর্মী বাসেল আদ্রার সংগ্রামের উপর ভিত্তি করে নির্মিত। আদ্রা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে তার নিজ এলাকা মাসাফের ইয়াত্তায় ইসরায়েলি সামরিক বাহিনীর ধ্বংসযজ্ঞ ক্যামেরাবন্দি করেন। সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র করে তোলার পরিকল্পনা নেই ইসরায়েলি প্রশাসনের। পুরস্কার গ্রহণকালে বাসেল আদ্রা বলেন, বহু দশক ধরে ফিলিস্তিনিরা কঠোর বাস্তবতার সম্মুখীন হচ্ছে। নো আদার ল্যান্ড সেই বাস্তবতাকে তুলে ধরেছে। ইসরায়েলি দখলদাররা আমাদের সম্প্রদায়কে প্রতিহিত সহিংসতার মুখে ঠেলে দিচ্ছে, বাড়িঘর ধ্বংস করছে এবং আমাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করছে। ওয়াশিংটনের ওভাল অফিসে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তীব্র বাদানুবাদ। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এমন আচরণের রাগে ফুঁসছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে শান্তির খোঁজ বসা নিষ্ফলা এই বৈঠকের জেরে সম্পূর্ণ উল্টো দিকে বাঁক নিচ্ছে বিশ্ব রাজনীতি। দ্রুত বদলে শুরু করেছে ইউরোপের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমীকরণ। বিস্তারিত প্রতিবেদনে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ট্রাম্প জেলেনস্কি বাদানুবাদের ছবি প্রত্যক্ষ করে গোটা বিশ্ব। আলোচিত এই মিটিংয়ের কিছুক্ষণের মধ্যে হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। ঘটনাটি জানাজানি হতেই তার পাশে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাশ। ট্রাম্প জেলেনস্কি নিষ্ফলা ওই বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কালাশ লেখেন, আজ এটা প্রমাণিত যে মুক্ত বিশ্ব তৈরি করার জন্য নতুন নেতার প্রয়োজন। এই চ্যালেঞ্জ আমাদের এবং ইউরোপীয়দেরই গ্রহণ করতে হবে, কারণ ইউক্রেন হলো ইউরোপ। আমরা সবসময় কিয়েভকে সমর্থন করে যাব যাতে আক্রমণকারীদের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যেতে পারে। এক্স হ্যান্ডেলে করা পোস্টে কালাশ অবশ্য সুনির্দিষ্ট করে ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের নাম করেননি। মুক্ত বিশ্বের নেতা কিভাবে ঠিক হবে তাও স্পষ্ট নয়, তবে এ ব্যাপারে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশের সমর্থন পেয়েছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তার এমন মন্তব্যে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের কথায় ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর জি7ভুক্ত দেশগুলোর মধ্যে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। এরপর যুক্তরাষ্ট্র ন্যাটো ত্যাগ করলে ইউরোপের নিরাপত্তা যে প্রশ্নের মুখে পড়বে তা বলাই বাহুল্য। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। 3 বছর আগে করা জেলেনস্কি ও ইউক্রেন নিয়ে আয়াতুল্লাহ খামেনির ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গেল। এবার পুতিনের কাছে অস্ত্র বিক্রি করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ব্যর্থ গোয়েন্দা সংস্থায় পরিণত হয়েছে ভারতের র। সামরিক সরঞ্জাম পুনরুদ্ধার নিয়ে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে যা বলল আফগানিস্তান। ইউক্রেনে 1 মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিল ফ্রান্স, ব্রিটেন। অস্কারের সেরা পুরস্কার জিতল ফিলিস্তিনিদের সংগ্রামের তথ্যচিত্র নো আদার ল্যান্ড। জেলেনস্কির অপমানে ফুঁসছে ইউরোপ, কোন দিকে বাঁক নিচ্ছে বিশ্ব রাজনীতি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।